নমস্কার। পশ্চিমবঙ্গে এসে বিজেপি ভেবেছিল যে ও কোনো ব্যাপার না, সাঁতরে নদী পার করে দেবো, যেরকম নরেন্দ্র মোদী নৌকো চড়ে করেছেন। কিন্তু নদীতে নেমে দেখা গেছে ওরে বাবা, এ তো খুব খরস্রোতা, পার করা মোটেই সোজা না। মাঝ রাস্তায় গিয়ে হাঁপ ধরে গেছে। তো মাঝ রাস্তায় এসেছেন এবং এই মাঝ রাস্তার শেষ মুহূর্তে এসে বিজেপি তাই দুটো জিনিস করছে, খুব মন দিয়ে শুনবেন এবং এই ভিডিওটা অতি অবশ্যই চারিদিকে ছড়াবেন। তো দুটো জিনিস কি, যে প্রথমে হচ্ছে হোয়াটসঅ্যাপে ফিস ফিস করে ছড়িয়ে দেওয়া হচ্ছে গল্প, তৃণমূল কিন্তু হেরে গেছে। বিশেষ করে মা কাকিমা গোত্রের যে লোকজন আছেন তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা ফিস ফিস করে ছড়ানো হচ্ছে, বিশেষ করে মহিলাদের মধ্যে। এবং আরেকটা জিনিস করা হচ্ছে, সেটা হচ্ছে নোংরামো। উত্তর ভারতীয় যে পৌরুষ আছে তার আস্ফালন। তো দুটোতেই এক এক করে আসবো। প্রথমে হচ্ছে যে কি করে গল্পটা ছড়ানো হলো। তো লক্ষ্য করে দেখবেন যে প্রথম দফায় ভোটের পর সংবাদ মাধ্যম থেকে শুরু করে গদি মিডিয়া পর্যন্ত সবাই একটু ঘাবড়ে গিয়েছিল, এ তো ফল তো ঠিক আশানুরূপ হলো না। তখন শুরু হলো ব্যাপারটা যে পশ্চিমবঙ্গে এবার কিন্তু রেকর্ড ভোট পড়েছে এই নিয়ে। এবং তারপর যেটা হলো, টিভির চ্যানেলে চ্যানেলে একদিন বিরতি দিয়ে বিখ্যাত গদি মিডিয়া বিশেষজ্ঞরা বলতে শুরু করলেন এর পুরোটাই কিন্তু প্রতিষ্ঠান বিরোধিতা। এর পুরোটাই কি করে প্রতিষ্ঠান বিরোধিতা ওরা বুঝলেন কেউ বলছেন না। সম্ভাবনা থাকতে পারে, সেটাও হতে পারে, তাও বলছেন না। একদম রাখ ঢাক ছেড়ে দিয়ে খুব স্পষ্ট করে বলা হচ্ছে এটা কিন্তু বর্তমান যে রাজ্যের শাসক দল আছে সেই প্রতিষ্ঠানের বিরোধিতা। এবং সঙ্গে ছেঁটে কেটে অনেক কিছু ছড়ানো শুরু হলো। তো ছড়ানো শুরু হলো বাইরন বিশ্বাসের সেই বিখ্যাত ভিডিও, তৃণমূলের সাংসদ যিনি নাকি নিজ মুখেই স্বীকার করছেন তিনি হেরে যাবেন এবং অনেক বিধায়ক হেরে যাবেন। এটা অনেকেই দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। কিন্তু অল্ট নিউজ দেখিয়ে দিয়েছে, পুরো ভিডিওটা যদি দেখেন উনি ওখানে বলছিলেন যে পরিমাণ অপকর্ম করেছে নির্বাচন কমিশন, তাতে অভিযোগ করছিলেন তাদের বিরুদ্ধে যে এরকম যদি চলে তাহলে তো সবাই হেরে যাবে। তো যাই হোক, সেই ভিডিওটা এখানে প্রসঙ্গ নয়, পদ্ধতিটা নিয়ে কথা বলছি। তো এইটার পর থেকে শুরু হলো যে উত্তরবঙ্গে বিজেপি তো জিতেই গেছে, মানে সব কটা যোগ করে। এক হচ্ছে যে রেকর্ড ভোট পড়েছে এবং এই রেকর্ড ভোটটা হচ্ছে প্রতিষ্ঠান বিরোধিতা, এবং তার সঙ্গে তৃণমূলের নিজের বিধায়করা নিজের মুখে বলছেন যে তিনি হেরে গেছেন, ফলে উত্তরবঙ্গে বিজেপি তো জিতেই গেছে। এবং এই বার্তাটা খুব ফিস ফিস করে নানা হোয়াটসঅ্যাপ মেসেজে নানা জায়গায় ছড়ানো হচ্ছে। তো এই যে গুল্প তৈরি, যেটা গদি মিডিয়া যারা প্রকাশ্য দোষর, এছাড়াও আরও অনেক ইনফ্লুয়েন্সাররা আছেন। তো আমরা এই গদি মিডিয়া আর এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিকে যারা অনুসরণ করি তারা বিলক্ষণ জানি, খুব ভালো করে জানি, এসব কিচ্ছু না, পারসেপশান তৈরির খেলা, একটা হাওয়া তৈরির খেলা। যখন হাওয়াটা নেই, হাওয়াটা তৈরি করে দেওয়ার খেলা। তো গুজব তৈরির এই সেলগুলো গত বছর দুয়েক নানা রকম গুজব তৈরি করেছে। সেই আমি সোমা বলছি সেই গুজব থেকে শুরু করে কিভাবে পাকিস্তানকে টুকরো টুকরো করে দেওয়া হলো, কিভাবে বসতি ফাঁকা হয়ে যাওয়া যাচ্ছে এসআইআরের কারণে, এই সমস্ত গুজবগুলো একটা একটা করে যারা রটিয়েছে, সেই গুজবগুলো যে সেলগুলো তৈরি ছিল গুজবগুলো রটানোর জন্য, সেগুলোকে আবার তো জাগানো হচ্ছে। তো ওই যে সময়ের কথা বললাম, নানা সময় আমি সময় বলছি থেকে এসআইআরের সময় বসতি ফাঁকা হয়ে যাচ্ছে, বাংলাদেশ সীমান্তে নাকি প্রচণ্ড ভিড়। তো এইগুলো যখন ছড়ানো হচ্ছিল তখন আসলে এই সেলগুলো কিভাবে ছড়ানো যায় তার পরীক্ষা নিরীক্ষা চলছিল। এইবার পরীক্ষা নিরীক্ষা শেষ করে সবাইকে একসঙ্গে নামানো হয়েছে। তো কাজটা সোজা ছিল না, কারণ এই যে পরীক্ষা নিরীক্ষা চলছিল তাতে অনেক কিছুই কিন্তু ফেল করেছে, সব কিছুই দুর্ধর্ষ কাজ করেছে এমন না। কারণ অপারেশন সিঁদুর বিশেষ করে তার যে ভয়ানক গুলবাজি, সারা পাকিস্তান টুকরো টুকরো হয়ে গেল। গদি মিডিয়ার ওই বিখ্যাত নাড়ুগোপাল সঞ্চালকের উক্তি আমার চোখে এখনও কানে এখনও ভাসে, চোখে ভাসে তার মূর্তি। বলছেন, কর্নেল অমুক আপনি বাথরুমে গেলেন, তার মধ্যে দেশটার কি অবস্থা দেখুন, পাকিস্তান টুকরো হয়ে গেল আর সেনানায়ক পদচ্যুত হয়ে গেলেন। তো সেই দেশ এখন ইরান এবং আমেরিকার মধ্যস্থতা করছে, তো তিনি ক্ষমা টমা চাননি। যাই হোক, এই সমস্ত গুলবাজিগুলো ফেল করেছে এবং সেই সময় ওদের যে ভিউয়ারশিপ সেটাও কমে গিয়েছিল।
তো এসআইআর নিয়ে বসতি ফাঁকা হয়ে যাচ্ছে এবং ডেমোগ্রাফি বদলে যাচ্ছে, এই গুলবাজি কাজ করেনি, এবং এসআইআর নিয়ে মানুষ যখন ক্ষুব্ধ তার পক্ষে ওদের খবর দেখাতে হয়েছে, ফলে অনেক প্রচারই কিন্তু ফেল করেছে। তারপরেও সমস্ত যে সেলগুলোকে নিয়ে একসঙ্গে নামতে হচ্ছে, এটাই, অন্য কিচ্ছু লাগবে না, এটাই প্রমাণ করে যে উত্তরবঙ্গটা আদৌ ওরা জিতে যায়নি, বরং উল্টো। যদি জিতে যেত তাহলে একদিন অমিত শাহ এখানে বসে না থেকে দিল্লিতে গিয়ে হাওয়া খেতেন, মোদি এখানে গরমের মধ্যে শাল জড়িয়ে ফটোশ্যুট না করে অন্যত্র গিয়ে একটু আরামের সময় কাটাতেন। তার জায়গায় তারা এখানে পাড়ায় পাড়ায় ঘুরে মিটিং করছেন যেন পাড়ার নেতা। এটাই প্রমাণ করে যৌক্তিকভাবে যে ওরা একেবারেই সহজ অবস্থায় নেই, জিতে তো জানেনি। এটা শুধু আমি বলছি বা আমরা বলছি এরকম না। প্রসূন আচার্য আছেন, সাংবাদিক প্রসূনদা আমাদের, তিনি বিজেপির ভিতরের খবরের একটা রিপোর্ট দিয়েছেন, সেখানে ওই একই তথ্য খুব স্পষ্ট করে সেটা বলা উচিত যে প্রথম দফায় বিজেপি নিজেদের হিসেবেই এগিয়েছে কতটা না, লবডঙ্কা। নিজেদের হিসেবেই ওরা খুব সামান্য এগিয়ে আছে, আর অন্যদের হিসেবের কথা ছেড়ে দিলাম। তো বিজেপির ভিতরের রিপোর্ট অনেক কিছু থাকতে পারে, তার খবর আমি জানি না, প্রসূনদা বলেছেন বললাম। কিন্তু গুলবাজির যে বাকি ধাপগুলো তথ্য দিয়ে সামনে আসছে, তথ্যগুলো প্রকাশ্য তথ্য তা দিয়ে সামনে আসছে, সেটা একদম পরিষ্কার। ওই যে বললাম শুরু হয়েছিল কি দিয়ে, শুরু হয়েছিল রেকর্ড পরিমাণ ভোট পড়েছে এই দিয়ে। তো প্রথমত এটা নিয়ে আমরা আগে অনুষ্ঠান করেছি, আরেকবার বলি যে প্রথমত সংখ্যার বিচারে ভোট ভয়ানক কিছু পড়েনি। প্রথম দফায় গতবার, মানে প্রথম দফার যে এলাকায় ভোট হয়েছিল গতবার, সেই সমস্ত এলাকাগুলোতে ভোট পড়েছিল 3,14,00,000। এবার কত পড়েছে প্রথম দফায়? পড়েছে 3,36,00,000, অর্থাৎ কত বেড়েছে? 22 লাখ ভোট বেড়েছে। সেটা এমন কিছু বেশি না, প্রত্যেকবারই এরকম বাড়ে। কিন্তু বাড় বৃদ্ধিটা কীভাবে আমরা মেপেছিলাম, তো সেটা যদি ওই এলাকার বাদ যাওয়া ভোটারদের ধরেন, অর্থাৎ ওই এলাকায় যে বৈধ ভোটাররা বাদ গেছেন সংখ্যাটা ধরুন 20 লক্ষ, 35 লক্ষের মধ্যে একটা বড় অংশ ওই দিকে, তাহলে এই যে বেশির মাপটা আমরা যদি একটা তুল্যমূল্য হিসেব করার চেষ্টা করি, তাহলে সংখ্যাটা 42 লাখে পৌঁছয়। তো সেটা নিয়ে যদি একটা জটিল হিসেব করা হয়, যেটা আগের দিন আমরা দেখেছি, তো দেখবেন আসলে ভোটদানের হার প্রকৃত অর্থে বেড়েছে 3% মতো। তো যেহেতু এটা আগেই বলেছিলাম, আগের ভিডিওটা একটু স্ক্রল করে দেখে নেবেন, নতুন করে আর বললাম না। ফলে রেকর্ড ভোট পড়েছে, সের্গেই বুবকার মতো নিজের রেকর্ড নিজেই ভেঙে চলেছে পশ্চিমবঙ্গ, আকাশ ছুঁয়ে ফেলেছে ভোটের হারে। এটা একেবারেই তেমন কিছু না, কারণ যদি ভোটারের সংখ্যা কমিয়ে দেন আপনি, তাহলে ভোট সংখ্যা এমনিই বাড়বে। এবং এই যে 3% বৃদ্ধি বললাম, এর পুরোটাই প্রতিষ্ঠান বিরোধিতা হবার আদৌ তো কোনো কারণ নেই, বরং উল্টো হওয়ার যথেষ্ট কারণ আছে। তো আমরা বিশ্লেষণ করে দেখেছি, যেখানে লোকে তেমন বাদ যায়নি সেখানে তেমন কিছু শতাংশ বাড়েনি বা আদৌ বাড়েনি, মানে যেখানে লোক কম বাদ গেছে, ধরুন পুরো মানে দ্বিতীয় পর্যায়ে বাদ যাদের বলছি, প্রথম পর্যায়ে না, পুরুলিয়ায় খুব কম লোক বাদ গেছেন দ্বিতীয় পর্যায়ে 4%, সেখানে ভোটের হার এমন কিচ্ছু বাড়েনি। কিন্তু যেখানে বাদ গেছে মালদা, মুর্শিদাবাদ, সেখানে ভোটের শতাংশ বেড়েছে। তো নেহাতি যদি কেউ পাগল না হন, তাহলে এই শতাংশ বৃদ্ধিকে প্রতিষ্ঠান বিরোধিতা বলবেন না। মানে ধরুন আপনার বাড়ির যদি 2 জন লোক বাদ পড়ে যায়, আপনি হতেই পারে না যে সোনা মুখ করে তারপরে নেচে নেচে বিজেপিকে গিয়ে ভোট দিলেন। 1-2 লোক থাকতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের অধিকাংশ লোকই এরকম পাগল নয়। আপনার পাড়ার কটা লোক যদি বাদ যায়, তাহলেও কথাটা সত্য যে আপনি জানেন যে কি ভয়ানক জিনিস নামিয়ে আনা হচ্ছে। তো ফলে আপনি গিয়ে নেচে নেচে এসআইআরের পক্ষে গিয়ে ভোট দিয়ে আসবেন, এটা হয় না। ফলে এই বর্ধিতাংশের বেশিরভাগ অংশটাই এসআইআর বিরোধী ভোট হওয়ার কথা। এটা যৌক্তিক আন্দাজ, উল্টোটা হওয়ার বিশেষ সম্ভাবনা নেই। আমরা কেউ হাতে টিয়া পাখি নিয়ে বসে নেই, ফলে এটা অনুমানই, কিন্তু এটা যৌক্তিক অনুমান। তো অনুমানের ভিত্তিটা আমরা বললাম, কিন্তু গদি মিডিয়ায় যে সমস্ত বিখ্যাত লোকেরা বসে আছেন, যারা দেখেই বলে দিতে পারেন কোনটা এআই ভিডিও, হুমায়ুন কবিরের বিখ্যাত ভিডিওটাকে এআই বলেছিল, তারপর কিন্তু মাফ করবে, তারপর কিন্তু ক্ষমাটা চাননি। তো ওরা কিসের ভিত্তিতে বলেন সেটা আমার জানা নেই, আমি আমার ভিত্তিটা বললাম, এটা হচ্ছে যৌক্তিক অনুমান। তো এই যৌক্তিক অনুমানকে
খণ্ডন করার মতো যুক্তি ওদের কাছে নেই। তাহলে এটা করা হচ্ছে কেন? এটা আগেই যেটা বললাম, এগুলো আসলে পারসেপশন, এটা হাওয়া তৈরির খেলা। তো এই প্রসূনদার কথা বলছিলাম, প্রসূন আচার্য, মাফ করবেন কাশি পেয়ে যাচ্ছে কেন জানি না। তা তার ভিডিওতেই শুনলাম যে অমিত শাহ হাড়ের গন্ধ পাচ্ছেন। তো এই জন্য অমিত মালব্য থেকে শুরু করে স্বয়ং প্রধানমন্ত্রী পর্যন্ত সবাইকে নানা কাজে নামিয়ে দিয়েছেন। তো প্রধানমন্ত্রী এবং উনি নিজে তো একদম পাড়ার নেতার মতো পাড়ায় পাড়ায় বক্তৃতা দিয়ে যাচ্ছেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বোঝার বিশেষ উপায় নেই। কারণটা কি? কারণ বাংলায় এবার হারলে কিন্তু ভিটে মাটি চাঁটি হবে। ত্রিপুরার খবর আপনাদের কাছে তেমন পৌঁছচ্ছে না, কিন্তু ত্রিপুরায় ওই নির্বাচনটা হারের পর কিন্তু বিজেপিকে ওই এলাকা থেকে একদম এলাকাবাসী নিশ্চিহ্ন করে দিয়েছে। তো ওই প্রবণতা যদি চলতে থাকে পশ্চিমবঙ্গে কী হবে কিচ্ছু বলা যায় না। তাই মরিয়া চেষ্টা হিসেবে ঝুঁকি নিয়ে, যে ঝুঁকির কথা আগেও বললাম, কারণ এটা ব্যাকফায়ারও করতে পারে আইটি ভাইটি সেলদের। তো এরা সমস্ত কিছু গুলবাজি করেছে যেগুলো বললাম। তো আমি সময় বলছি থেকে অপারেশন সিঁদুর, পাকিস্তান দখল হয়ে গেল, ভারত জুড়ে বাঙালিকে বাংলাদেশে আখ্যা দেওয়ার কৃতিত্ব, এইটা বলিনি এর আগে, এটা কিন্তু এদের কৃতিত্ব। এসআইআর আতঙ্কে সীমান্তে ভিড়ের গুলবাজি, সীমান্তে প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছে, এই গুলবাজিটাও কিন্তু এদের। গোটা ভারতবর্ষ জুড়ে এরা বাঙালিকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করেছে, তারপর কায়দা করে ডেমোগ্রাফি বদলে গেছে বলে সেই ন্যারেটিভ পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয়েছে, এবং এর সঙ্গে নামানো হয়েছে ইডিতে মাথা মুড়িয়ে আসা প্রাক্তন সাংবাদিক, তিনি এখন প্রচণ্ড সাক্ষাৎকার দিচ্ছেন। ফলিডলের প্রেসক্রিপশন দেওয়া ডাক্তার, ডেমোগ্রাফি বিশেষজ্ঞ, সাহিত্যিক, এই সমস্ত উমিচাঁদ মির্জাফরদের, তারাই এখন বিজেপিকে জিতিয়ে দিচ্ছে। তো মধ্যবিত্তের একটা অংশ এখনও এই গুলবাজি খায়, সেই ভরসাতেই এটা করা হচ্ছে। কারণ এদের অনেক প্রচার কিন্তু ব্যাকফায়ার করেছে, অনেকে খাননি, সম্পূর্ণ উল্টো দিকে চলে গেছেন, আমাদের কথা যারা শোনেন। তো ঝুঁকি নিয়েও নামানো হয়েছে, এবং আশাটা কি না এদেরকে এখনও টুপি পরানো যাবে। তো স্বেচ্ছায় যারা টুপি পরতে চান, চোখ বুজে থাকতে চান, তো থাকুন, কিছু বলার নেই, ব্যক্তিগত ইচ্ছা। তো বাকিদের বলি যে অন্যবারের মতো এবারও মিডিয়ার, গদি মিডিয়ার গুলবাজিতে, হোয়াটসঅ্যাপের গুলবাজিতে বিন্দুমাত্র কান দেবেন না। এখনও পর্যন্ত বিশ্লেষণ, যা যৌক্তিক বিশ্লেষণ, উত্তরবঙ্গে বিজেপি দস্তুর মতো পিছিয়ে আছে, এবং ভোটের যে অল্প শতাংশ বৃদ্ধি হয়েছে সেটা এখনও পর্যন্ত যা মনে হচ্ছে বিজেপির উল্টো দিকেই যাবে। তো এই নিয়ে আমরা বিশ্লেষণ করলে তার লিঙ্ক টিঙ্ক দেবো, সেটা নিয়ে কথাও বলবো। কিন্তু যেটা নিয়ে বিশ্লেষণের একেবারেই প্রয়োজন নেই সেটা হচ্ছে, মনে রাখবেন যে এই যে গুলবাজিগুলো তৈরি করা হচ্ছে এর লক্ষ্য একটাই, সেটা হচ্ছে যে ভোট না, আসল লক্ষ্যটা হচ্ছে হিন্দুস্তানি আগ্রাসন। মানে এই যে বাংলাদেশিদের ছেয়ে গেছে বাংলা থেকে বাংলাদেশিদের তাড়াতে হবে, বাংলাকে প্রকৃত হিন্দুস্তানে পরিণত করতে হবে, এইটার তার এজেন্ডা সারা ভারতবর্ষ জুড়ে ছড়ানো হয়েছে। তো সেই দিকে কিন্তু ধীরে সুস্থে এগোনো হচ্ছে। এসআইআরই কিন্তু শেষ নয়, এরপর আরও তালিকা বেরোবে, এরপর এনআরসি হবে, এইসব আশঙ্কা করা যাচ্ছে। ডিলিমিটেশনটারও করতে পারেনি, সেটাও কিন্তু এক সময় করবে, একবারে এইভাবে ওরা হাল ছেড়ে দেয় না। তো ফলে এই ভোটটা শুধু ভোট নয়, এইটা একটা হিন্দুস্তানি প্রকট আগ্রাসনের চেষ্টা, সাম্রাজ্যবাদী আগ্রাসনের চেষ্টা। তো বাঙালি খেদানো হবে, তো রটিয়ে দেওয়াই হয়েছে। অর্জুন সিং, রাকেশ সিং, এরা কিন্তু নিজেদের এলাকায় ইতিমধ্যেই লাফাচ্ছেন, গুন্ডামি করছেন, এবং বিজেপি ক্ষমতায় এলে খুব স্পষ্ট যে এদেরই রাজত্ব হবে। তো আর কি হবে, কি নোংরামি হবে, সেটা পরের নোংরামি প্রসঙ্গে আসব। কিন্তু যেটা দেখা যাচ্ছে এখনই, সেটা নিয়ে কথাটা বলে নিই। অর্জুন সিং, রাকেশ সিংরা ইতিমধ্যেই গুন্ডামি শুরু করেছেন। বিজেপির বাঙালি প্রার্থীরা হিন্দিভাষীদের কাছে এখনই মারধর খাচ্ছেন। তো ক্ষমতায় এলে বস্তুত ওদের কান ধরে হিন্দিভাষীদের বুট জুতো চাটানো হবে। যারা বিজেপিকে সমর্থন করবেন এখনও ভাবছেন, তারা শুনে নিন, যদি না চাটতে রাজি হন তাহলে কিন্তু ডিটেনশন ক্যাম্প। তো এই সোজা জিনিসটা যাতে গুলিয়ে দেওয়া যায়, যাতে না বোঝা যায়, সেই জন্যে এই সমস্ত বিভীষণদের নামানো হয়েছে। তো ইডির কাছে যে মাথা মুড়িয়ে এসেছেন যে সাংবাদিক, তিনি এখন ইন্টারভিউয়ে নানা গোপন খবর দিচ্ছেন। খালি নিজে কেন ইডির কাছে গিয়েছিলেন, কোন শর্তে ছাড়া পেলেন, সেই খবরটা দেওয়ার অনুরোধ ওনার নেই। তো ডাক্তার, তিনি সরাসরি না বলে একটু ঘুরিয়ে পেঁচিয়ে সায়ানাইডের প্রেসক্রিপশন দিচ্ছেন। সাহিত্যিক, অর্ডারি ডেমোগ্রাফির রূপকথা লিখছেন। তো কিছু করার নেই, এতদিন আমাদের প্রগতিশীলরা এদের শ্বাসে জলে আহ্লাদ দিয়ে বাড়িয়েছেন। এতে দেখবেন কিছুদিন আগে পর্যন্ত কাকিমা কাকিমা করে যাওয়া হয়েছে, তার কোনো মানে নেই। তো সেটা নিয়েও তাদের একটা ভয়ানক কাণ্ড ঘটেছে, সেটা তো পরে আসবো। তো এখন এইসব করেছেন, তো ফলে এখন এসব একটু উপদ্রব হবে।
কিন্তু আমাদের পবিত্র কর্তব্য হচ্ছে এদেরকে বিশ্বাস করবেন না, বিজেপি কিন্তু জিতছে না, হারছে। এর যেখানে শুনবেন এই সমস্ত আজগুবি গল্প ফাঁস করে দিন। তো এইটা হলো গুল্প বা গাল গল্প যেটা ছড়াচ্ছে। দ্বিতীয় যেটা করছে সেটা আরও ভয়ানক, সেটা হলো উত্তরপ্রদেশের বা গোবলয়ের পৌরুষের আস্ফালন। তো যেভাবে গায়ের জোরে এসআইআর হলো, সেভাবেই গায়ের জোরে গোবলয়ের নারী বিরোধী সংস্কৃতি কিন্তু চাপানোর চেষ্টা হচ্ছে। চেষ্টা নয়, চেষ্টাই হচ্ছে না, চাপানো হচ্ছে। তো লক্ষ্যটা একটাই, তোদের মেয়েরা বড় লাফাচ্ছে, সিধে করে দেবো কিন্তু, নে কী করবি কর। তো সিপিএমের একটা মিছিল হচ্ছিল পানিহাটিতে, এটি মেয়ে করছিল, এবং সিপিএমের ওই তথাকথিত কাকিমা রত্না দেবনাথ, তাঁর নির্দেশে মেয়েটিকে ধরে ঠেঙানো হয়। কারণ কি, যদিও ওদের ইস্যুটা আমি সমর্থন করি বা না করি মোটামুটি এক, কিন্তু ওই বিজেপির উত্তরপুরুষের পৌরুষ উত্তরপ্রদেশের মেয়েদের যা বলবে তাই করতে হবে, তার বাইরে যাবি কেন, নইলে ঠেঙাবো। এবং মেয়েরাও এর ইনস্ট্রুমেন্ট, রত্না দেবনাথও তারই অস্ত্র, এটা দেখা গেল। এবং তার থেকেও বড় কথা হলো, মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে উত্তরপ্রদেশের হিন্দু বীরের একটা মিম বানিয়েছে। সে অকথ্য কুশ্রী একটা নগ্ন মিম, আমি সেটা দেখাবো না, অনেকেই হয়তো দেখেছেন। কিন্তু কথা হচ্ছে এটা ওরা বানিয়েছে, এবং যেটার জন্য বস্তুত পুলিশ কেস হতে পারে। তো কেন বানিয়েছে, একজন মুখ্যমন্ত্রীকে নিয়ে কেন বানিয়েছে? কারণ এই সংস্কৃতিটা ওরা বাংলায় আনতে চাইছে। বাংলায় আমরা জানি এই ধরনের জিনিস অকল্পনীয়, সবাই খুব ভালো লোক তা নন। একজন বিধায়ক বলেছিলেন ঘরে ছেলে ঢুকিয়ে দেবো, কিন্তু বলার পর কী হয়েছিল, তিনি শাসক দলের নেতা তথা চিত্রতারকা হওয়া সত্ত্বেও তার কেরিয়ার ডুম হয়ে গিয়েছিল। ল্যাম্প পোস্টের নিচে দাঁড়ানো ইত্যাদি কটূক্তি করেছিলেন মেয়েদের সম্পর্কে। সত্যজিৎ রায়ের একজন খুব প্রিয় অভিনেত্রী, তো তারও কিন্তু গোষ্ঠী তুষ্টি হয়েছে। তো অনেকেই অনেক কিছু বলেন, তা ঠিক হয়, কিছু ভুল হয়, কিছু অনেক সময় অবিচারও হয়, কিন্তু সেটাই কথা না। কথা হচ্ছে আমরা এগুলোকে রেয়াত করি না, এগুলো নিয়ে সমালোচনা হয়। আর উল্টো দিকে বিজেপির যে ধরুন গোবলয়ের সোনার সংস্কৃতি, গোবলয়ের সোনার বিজেপি, তো তাদের এটাই সংস্কৃতি। বিজেপির গোবলয়ের নেতারা অনেক দিন ধরে বাংলায় এসে যখন দিদি ও দিদি বলে চিল্লান, সেটা অবিকল কিন্তু গোবলয়ের চ্যাংড়া গুন্ডাদের টোন। প্রধানমন্ত্রী অবধি এই টোনে কথা বলেন, যেটা বাঙালি বকাটে ছোঁড়াদেরও যেভাবে কথা বলতে এইভাবে আওয়াজ দিতে দেখা যায় না, এবং কোনো সত্তরোর্ধ্ব মহিলাকে তো দেখা যায়নি না। ওদিকে গোবলয়ে বুলডোজার রাজের সঙ্গে দাঁড়িয়ে থাকে কিন্তু রোমিও স্কোয়াড। মেয়েদেরকে বস্তুত একা পার্কটাকে ঘুরতে দেখলেও এরা হেনস্থা করে, কোনো ছেলের সঙ্গে গেলে তো কথাই নেই। এবং শুধু সেটাই নয়, উন্নাও থেকে হাতরাস যা যা ঘটনা ঘটেছে, ভয়ঙ্কর অশ্লীল ঘটনা রাজনৈতিক সংস্কৃতিতে ভারতবর্ষে যে দেখা যায়নি, সেটা হচ্ছে যে ধর্ষকদের এরা এই শাসক দল মালা পরিয়ে বীর হিসেবে অভিনন্দন জানায়। তো এই অবস্থায় একজন মহিলা নিজের পায়ে দাঁড়িয়ে উত্তর ভারতীয় পৌরুষের উপর ছড়ি ঘোরাবে, এটা ওদের কাছে একেবারে অসম্ভব। ফলে একজন মুখ্যমন্ত্রী যিনি একজন মহিলা এবং সত্যরোধ্য, তাঁরও উন্মুক্ত যৌনাঙ্গ নিয়ে মিম বানানো ওদের পক্ষে খুবই স্বাভাবিক। এবং যা করছি বেশ করছি, যেভাবে এসআইআর করেছি বেশ করছি, এটাও করব, এইভাবে চাপিয়ে দেওয়াটা ওদের পক্ষে স্বাভাবিক। তো এইটা ওরা করছে। এবং ওই যে আগেই বলছিলাম যে কাকিমা কাকিমা করে অনেকেই খুব চোখের জল ঝরিয়েছেন। মনে রাখবেন যে আপনারা যতই ঝরান, বিজেপি এই পুরো যে গেম প্ল্যানটা একটু একটু করে বানিয়েছে, আপনারা তার হাতের ক্রীড়নক হয়ে গেছেন। এখনও এই কাকিমা কাকিমা করে আধিক্যতাটা দেখাবেন না। তো যাই হোক, এই হচ্ছে ওদের দুটো ছক। এক হচ্ছে ফিসফিসিয়ে ছড়িয়ে দেওয়া চারদিকে। আমি এই যে সিপিএমের উপর যে ঘটনাটা ঘটেছে, এবং বামরা এখনও কীরকম ডিলিউশনে ভুগছেন, এ নিয়ে খুব সম্ভবত একটা অনুষ্ঠান করব, যদি না কালকেই কিছু একটা চলে আসে, কিন্তু আজকেরটা খুব লম্বা হয়ে গেছে, তো এখানে শেষ করব। কিন্তু মোদ্দা কথা দুটো, এক হচ্ছে ওরা ফিসফিসিয়ে ছড়িয়ে দিচ্ছে বিজেপি কিন্তু জিতছে, মমতা কিন্তু হারছে। আর দুই হচ্ছে ওরা পুরুষ দেখাচ্ছে নিজেদের কর্মীদের জন্য যে কি করবে এই মহিলাদের এখানে কোনো রাজত্ব নেই, আমরা কিন্তু উত্তর ভারতের পৌরুষ নিয়ে আসছি, হিন্দুস্তানি আগ্রাসন নিয়ে আসছি, এদেরকে চাপিয়ে দেব। ফলে এই দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো ফলে বাঙালি যারা, আমরা কি হিন্দুস্তানি পৌরুষকে মেনে নেবো? আমরা কি হিন্দুস্তানি আগ্রাসনকে মেনে নেব? আমরা কি এইভাবে সমস্ত কিছুকে গোষ্ঠীর তুষ্টিতে পাঠিয়ে হিন্দি বলয়ের আগ্রাসন চাপিয়ে দেওয়া হবে আমাদের উপরে, বহু লোককে বেনাগরিক করা হবে, মেনে নেব? প্রশ্নই নেই। তো ফলে বিজেপির এই কথায় কান দেবেন না, হুইস্পারিং ক্যাম্পেনে কান দেবেন না, উল্টো কথাগুলো বলুন, যেখানেই শুনবেন সেখানেই বলুন। এইটুকু বলবো।
আপনারা সকলেই বুদ্ধিমান মানুষ, ভিডিওটা নিশ্চয়ই চারদিকে ছড়াবেন, কথাগুলো নিশ্চয়ই চারদিকে ছড়াবেন। নতুন করে আর কিছু বলার নেই, সামনের দিন নতুন ভিডিও নিয়ে আবার আসবো। সবাই ভালো থাকবেন, নমস্কার।